শীতটা আজ একটু বেশিই পড়েছে। কাঁচের জানালা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলাম, কিছুই দেখা যায় না, সব কুয়াশায় ঢাকা। আমি নামজনপ্পার লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম এতক্ষণ। আমরা কাল রাতেই সিওলে এসেছি। আমরা বলতে আমি, ভি আর ইয়োদ্দান। এখানে আসার একটা কারণ আছে। সম্প্রতি সিওলে একটা রহস্যজনক ব্যাপার ঘটেছে, আর সেটার অনুসন্ধানেই আমাদের এখানে আসা। সকালে উঠেই প্রফেসর কিম নামজুন বেরিয়ে গেছেন ইউনিভার্সিটিতে। ভি ইয়োন্দানকে সঙ্গে নিয়ে বেরিয়েছে শহরের হালচাল জানতে। আমারও সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু নামজুনপ্পা আমাকে কিছু বই দিয়ে গেছে আর বলে গেছে উনি ফিরে এসে আমার এক্সাম নেবেন। যদি পাশ করি তাহলে আমি ওনার ল্যাবরেটরিতে ঢুকতে পারবো। এসে থেকেই আমার ঝোঁক হচ্ছে ওনার ল্যাবরেটরির উপর। ওনার লাইব্রেরিতে ঢোকার অগাধ অনুমতি থাকলেও ল্যাবরেটরিতে ওনার অনুমতি ছাড়া কারও প্রবেশ নিষেধ। সময় অনেকটা পেরিয়েছে, বেলা গড়িয়েছে অনেক দূর, অথচ কুয়াশা কাটার নাম গন্ধ নেই। আমি বারবার জানালার কাছে এসে দেখার চেষ্টা করছি ভি ফিরছে কিনা, কিন্তু রাস্তা তো দূরের কথা, বাড়ির গেটটা পর্যন্ত ভালোভাবে দেখা যাচ্ছে না। প্রায় ঘন্টা চারেক পর কুয়াশার ভিতর থেকে লাল চুলের ভিকে বেরিয়ে আসতে দেখলাম। ওর পাশে পাশে ইয়োন্দান। আমি দৌড়ে যেয়ে ওদেরকে ভেতরে ঢোকালাম। ভি গায়ের কোটটা খুলতে খুলতে বলল, কুয়াশার কারণে সবার সুবিধা হয়েছে। কুয়াশার মধ্যে খুন খারাপি সব কিছু করা যাবে, কেউ টেরও পাবে না। মানে কি, এখানে কোনো খুন হয়েছে নাকি? না, এখনো হয়নি, তবে হতে পারে। কে? এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। প্রফেসর কখন ফিরবে বলে গেছে? না। তাহলে কি করা যায়? তোর বইগুলো পড়া শেষ হয়ে থাকলে আমাকে দে, আর সন্ধ্যায় বেরোতে হবে, তৈরি থাকিস। ভি সারা দুপুর বইগুলো নিয়ে ঘাটাঘাটি করলো। প্রায় সন্ধ্যার দিকে নামজনপ্পার গাড়ির শব্দ শোনা গেল। বুঝলাম উনি ফিরেছেন। ইতিমধ্যে আমরাও বেরোনোর জন্য তৈরি হচ্ছিলাম দেখে ওপ্পার মনটা খারাপ হয়ে গেল। কতদিন পর আমরা এসেছি, কোথায় উনি একটু আমাদের স্পেশাল ক্লাস নেবেন, কিন্তু তা না, এই ভি পাগলা ওনার সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে। সন্ধ্যাবেলা সেউল সিটি যেন বিশাল একটা রং মশাল, আর রং মশাল যে জ্বালিয়ে দেখেছে সে জানবে এটা দেখতে কতটা সুন্দর। এত সুন্দর শহরে এত সুন্দর সন্ধ্যায় আমরা চলেছি কোনো এক বিষাদের খোঁজে। কি সেই বিষাদ? যে খবরটি পেয়ে আমরা এখানে এসেছি সেটা বরং তোমরা আমাদের মক্কেলদের থেকেই শুনে নিও। আমি আগেই বলেছি, টিনটিনের যেমন কুট্রোস আছে, কুট্রোস টিনটিনকে সমস্ত কাজে সাহায্য করে, তেমনি আমাদের আছে ইয়োন্দান। আমি, ইয়োন্দান আর ভি, আমরা তিনজন এখন চলেছি আমাদের প্রথম মক্কেল মিস্টার ব্রাউনের কাছে। প্রথম মক্কেল বলছি কারণ এই কেসটা তিনজনের সাথে জড়িত, তাই আমরা ঠিক করেছি একে একে তিনজনের কাছেই যাব আর আলাদাভাবে ইন্টারভিউ নেব। মিস্টার ব্রাউন আমাদের জন্যই যেন অপেক্ষা করেছিলেন, কারণ ভি আগে থেকেই ওনাকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে আমরা এই সময় আসব। ব্রাউন বললেন, কি বলবো আপনাকে, এটাকে হাসির ছলে নেব নাকি কোনো ভৌতিক কাণ্ড, নাকি কেউ কালো জাদু করে আমাকে বশে আনতে চাইছে, কিছুই বুঝতে পারছি না। আসলে আমি সকাল সকালই ঘুম থেকে উঠি। যেদিন ঘটনাটি ঘটে, মানে রোববার, ঘুম থেকে উঠে প্রথমেই রান্নাঘর থেকে এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমে এসে বসেছি। তখনও কিছু খেয়াল করিনি। বেশ কিছুক্ষণ তৃপ্তি করে চা খাওয়ার পর মেঝের দিকে চোখ পড়তেই দেখি সমস্ত মেঝে জুড়ে শুকনো ছাই ছড়ানো। মাঝখানে গোল করে ফাঁকা জায়গায় এই জিনিসটা ছিল। ভদ্রলোক একটি 1 বিঘত সাইজের পুতুল নিয়ে ভিয়ের হাতে ধরিয়ে দিল। পুতুলটার গায়ে সাদা কাপড় জড়ানো। কাপড়টা এতই নোংরা যে সাদা বললে ভুল হবে। মাথায় লম্বা কোকড়ানো চুল।
আশ্চর্যের বিষয় পুতুলটির একটি হাত ও একটি পা নেই। ভি ভালোভাবে পুতুলটি পরীক্ষা করে বলল, এর সঙ্গে আর কিছু ছিল কি? হ্যাঁ, আর একটি চিঠি। এই যে। ভি চিঠিটি হাতে নিল। সাদা কাগজের ওপর লাল রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ভি কিছুক্ষণ ভ্রু কুঁচকে থেকে বলল, ইন্টারেস্টিং। মিস্টার ব্রাউন বললেন, এর পরদিনই শুনি আমার এক বন্ধু রবার্টের সাথেও একই ঘটনা ঘটে। তার পরদিন আমাদের আর এক বন্ধু স্মিথের বাড়িতেও একই ঘটনা। এর অর্থ কি হতে পারে মিস্টার কিম? আমার মাথাতে কিছুই আসছে না। এরপর থেকে অস্বাভাবিক কিছু ঘটেছে তেমনটাও নয়, সবকিছু আগের মতোই স্বাভাবিক আছে। ভি বলল, তাহলে আপনিও স্বাভাবিক থাকুন মিস্টার ব্রাউন, চিন্তার কিছু নেই। তবে চাই পুতুল আর রক্তের চিঠি, এটা একটা অস্বাভাবিক ব্যাপার, আর আমার কাজ হলো এটাকে স্বাভাবিক প্রমাণ করা। এবার বলুন, আপনার বাড়িতে মেন দরজা ছাড়া আর কোন কোন পথ আছে যেখান থেকে মানুষ বিনা অনুমতিতে ঢুকতে পারে? তেমন তো কোনো উপায় নেই, তবে আমার জানালা দিয়ে অনায়াসে মানুষ যাওয়া আসা করতে পারে। ঘটনার দিন সকালে জানালা খোলা ছিল না বন্ধ? তা তো ঠিক মনে করতে পারছি না, তখন এসব তো মাথায় আসেনি। ভি জানালার পাশে যেয়ে দাঁড়ালো। তারপর বলল, যে এসেছিল সে হয়তো যাওয়ার সময় বাইরে থেকে জানালা লাগিয়ে দিয়ে গেছিল। আপনার এই জানালায় তো দেখছি সেরকমই সিস্টেম। তাই হবে হয়তো। আমরা এখন আসি। এই পুতুল ও চিঠি আমি নিয়ে গেলাম, আর ওই যে বললাম চিন্তার কিছু নেই, শুধু ফোনটা সর্বদা খোলা রাখবেন। মিস্টার ব্রাউনের ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম রবার্টের কাছে। ওনার কাছেও ঠিক একই কাহিনী। ভি রবার্টকে সেম প্রশ্ন করলো, কিন্তু মিস্টার রবার্টের কাছে আরও একটা সূত্র পাওয়া গেল। ঘটনার দিন ওনার ড্রয়িং রুমের কাঁচের জানালাটি ভাঙা অবস্থায় ছিল। এর থেকে এটা বোঝা গেল যে এটা মানুষেরই কারসাজি। কিন্তু কে এবং কেন এমনটা করেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের অনুসন্ধানের কাজে আরও এক ধাপ পা বাড়িয়ে দিয়ে আমরা চললাম আমাদের 3 নম্বর মক্কেল স্মিথের বাড়িতে। ঠান্ডা পড়েছে প্রচণ্ড। শীত যত জাঁকিয়ে বসছে, রহস্যের জালও আমাদের ঘিরে ধরেছে চরমভাবে। কারণ মিস্টার স্মিথের বাড়িতে ঢোকার একটি মাত্র দরজা, এবং সেটিতে পাসওয়ার্ড সিস্টেম। আর এই পাসওয়ার্ড উনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না। ভি বলল, আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন। কিন্তু ভদ্রলোক নাছোড়বান্দা, উনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা কারো পক্ষেই জানা সম্ভব নয়, এই তার বক্তব্য। এখন প্রশ্ন হলো, তাহলে ঘরের ভিতরে পুতুল আর চিঠি এলো কিভাবে? ভি আরও কিছু প্রশ্ন করে মিস্টার স্মিথের থেকে যতটা সম্ভব ওর প্রয়োজন মতো ক্লু সংগ্রহ করে নিয়েছে। তবে সে কি ক্লু সংগ্রহ করেছে তা কেবল ওই জানে। ওর প্রশ্নগুলো অতি সাধারণ ছিল। তারা 3 জনে কতদিনের বন্ধু, কবে কোথায় প্রথম দেখা হয়েছিল, এইসব। আমি জানি না এর থেকে সে কি রহস্য উদ্ঘাটন করেছে। ওদের কথাবার্তা সব কিছুই আমার মাথার উপর দিয়ে গেছে। রাত অনেকটাই নেমে গেছে। আমরা 3 জন স্মিথের বাড়ি থেকে বেরিয়ে সোজা নামজনপ্পার ওখানে ফিরলাম না। মার্কেটে যেয়ে প্রথমে 2টি স্টোর চেক করে ওই রকম পুতুল পাওয়া গেল না, কিন্তু 3 নম্বর স্টোরে যেতেই সেম পুতুল চোখে পড়ল। তবে এই পুতুলগুলো দেখতে কিউট, রঙিন জামা পরানো, আর 2টি করে পা এবং 2টি করে হাতই রয়েছে। ভি সেম পুতুল 2টো কিনে নিল।
আসার সময় আমরা মিস্টার ব্রাউন, রবার্ট আর স্মিথের থেকে 3টি চিঠি আর 3টি কুৎসিত ভার্সনের পুতুল সঙ্গে করে এনেছি। জানি না ভি এই পুতুল থেকে কি জানার চেষ্টা করছে। ইয়ন্তানকে দেখলাম ও অনেক খুশি। রাতে শপিং করার ব্যাপারটা ওকে অনেক আনন্দ দিচ্ছে। বাড়ি ফিরতেই দেখলাম নামজুনপ্পা গেটের কাছেই পায়চারি করছে। ওনাকে দেখতে পেয়ে আমরা জোর কদমে পা চালিয়ে ওনার কাছে এলাম। উনি যত বেশি রেগে আছেন ততই বেশি চিন্তিত। প্রথমে অনর্গল আমাদেরকে কিছুটা বকে নিলেন। কোথায় এমন গিয়েছিলাম যে ফোনের দিকে একটিবারও তাকানোর প্রয়োজন হলো না। দুজনের কাছে 10 করে 20 বার উনি ফোন করেছেন, কিন্তু আমাদের দুজনের কেউই রিসিভ করিনি। ওপ্পা, এসব না বলে বলবে হয়েছেটা কি? কি আর হবে, যত ঝামেলা সব তোমার ওই ভি মাস্টার জোগাড় করে এনেছে। এসো দেখবে, এসো। কথাটা বলতে বলতে উনি ঘরের ভিতরে ঢুকে গেলেন। পিছন পিছন আমরাও গেলাম। ড্রয়িং রুমে পা দিতেই আমি আঁতকে উঠলাম। ড্রয়িং রুমের মেঝে জুড়ে ছায়ের স্তূপ, আর মাঝখানে সেই সেম হাত পা ভাঙা পুতুল আর সেই সেম চিঠি। ইয়ন্তান হঠাৎই পাগলের মতো শুরু করেছে। ঘেউ ঘেউ করে লাফাচ্ছে আর কিছু যেন বলার চেষ্টা করছে। দেখলাম ভিয়ের চোখ দুটো যেন জ্বলে উঠল। বলল, হিয়ং, আমরা যাওয়ার পর তুমি দরজা লাগাওনি? না। চমৎকার। মানে? ও কিছু না, তোমরা সবাই যে যার কাজে যাও, আমি এখন আমার কাজ করব। পরদিন সকাল। আজকে কুয়াশা কেটে যে রোদ উঠেছে ঝলমলিয়ে। আজ রবিবার। নামজুনপ্পা ইউনিভার্সিটি যাননি, তবে সকাল থেকে ওনার দেখা পায়নি। ল্যাবরেটরিতে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন। ভি সোফাতে বসে পরপর 4 জনকে ফোন করলো। প্রথম ফোন গেল জিমিনের কাছে। জিমিনের কথাটা তো এতক্ষণে বলাই হয়নি। জিমিন এখন সেওলেই আছে। বুসান থেকে বদলি হয়ে ওকে সেওলে পাঠানো হয়েছে। এখন পুরো সেওলের দায়িত্ব ওর হাতে। আজ সন্ধ্যায় জিমিনকে আমন্ত্রণ জানানো হলো নামজুনপ্পার বাড়িতে। তারপর বাকি 3টি ফোন আমাদের 3 মক্কেল ব্রাউন, রবার্ট এবং স্মিথের কাছে করা হলো, এবং 3 জনকেই আজ সন্ধ্যায় নামজুনপ্পার বাড়িতে আসতে বলা হলো। আমি বললাম, এখনই সবাইকে এভাবে ডেকেছিস, কেসের সমাধান হয়ে গেছে? অর্ধেকটা হয়েছে বলতে পারিস, বাকিটা খুব শিগগির হয়ে যাবে ওরা আসলে পর। যতটা হয়েছে ততটাই বল আমাকে। ক্রিমিনাল এদের 3 জনের মধ্যে একজন, এটা নিশ্চিত, তবে সেটা কে এখনো বলা যাচ্ছে না। তুই বলতে চাচ্ছিস এদের 3 জনের মধ্যে কেউ একজন মিথ্যা বলছে? বলতে চাচ্ছি না, বলছি। কে সেটা? হতে পারে মিস্টার স্মিথ, কারণ ওর বাড়িতে অন্য মানুষ ঢোকার কোনো সূত্র পাওয়া যায়নি। কিন্তু এইসব জাদু টাদু করে ওনার কি লাভ? লাভ? কথাটা বলে ও এমন করে হাসলো যে আমি দিনের বেলাতেও ভয় পেয়ে গেলাম। সন্ধ্যাবেলা যথারীতি জিমিন চলে এলো। তারপর একে একে 3 মক্কেল এলো। প্রথমে এলেন রবার্ট। ভি ওনাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে একেবারে ওনাকে বুকে জড়িয়ে ধরলেন। এটা দেখে শুধু আমার কেন, জিমিনেরও হাসি পেয়ে গিয়েছিল। এমনকি ইয়ন্তানকে দেখে মনে হলো সেও হাসছে। হাসছে না কেবল নামজুনপ্পা, ওনার মুখ ভর্তি বিরক্তি। তারপর এলেন ব্রাউন এবং শেষে স্মিথ। বাকি 2 জনের সাথেও ভি সেম আদিক্ষেতা দেখালো। তারপর যে যার জায়গায় বসলো। ভি বলতে শুরু করলো, আপনাদের 3 জনকে একসঙ্গে ডাকার কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। একটা কথা আপনাদের জানানো হয়নি যে আপনাদের দলে একজন বেড়ে গেছে। ওরা সবাই মুখ চাওয়াচাওয়ি করলো।
কাল রাতে নামজুন হিউংয়ের সাথেও এক্স্যাক্ট সেম ঘটনা ঘটেছে, যেটা গত রবিবার থেকে একে একে আপনাদের তিনজনের সাথে ঘটেছে। ওদের চোখ কপালে উঠে গেল। ভি বলল, এখন আমি আপনাদের সামনে এই ঘটনার ব্যাখ্যা করব। প্রথমেই বলে রাখি যে কোনো ভৌতিক ব্যাপার নয়, সম্পূর্ণ মানুষের কারসাজি। আর যে ব্যক্তি এই কারসাজি করেছে সে এখন আমাদের মাঝেই উপস্থিত আছে। ওরা তিনজন আবার একে অপরের দিকে তাকালো। ভি আবার বলতে শুরু করলো, মিস্টার ব্রাউন, যুক্তি দিয়ে দেখলে সন্দেহের তীরটা সবার প্রথমে আপনার দিকেই যাচ্ছে। ভদ্রলোক সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। কি বলছেন কি আপনি এসব? আমি কি করেছি? রিল্যাক্স, এখনই ওঠার কিছু হয়নি। আমরা সবে রহস্যের প্রথম ধাপে পা দিয়েছি, কাহিনী পুরোটাই বাকি। আমি কথার কথা বললাম, আপনি আগে যুক্তি শুনুন। ভদ্রলোক আবার বসে পড়লেন। কাল আমরা সবার প্রথমে মিস্টার ব্রাউনের কাছে যাই, তারপর রবার্ট, তারপর মিস্টার স্মিথ। সুতরাং প্রফেসরের বাড়িতে পুতুল আর চিঠি রেখে যাওয়ার জন্য আপনার হাতেই যথেষ্ট সময় ছিল মিস্টার ব্রাউন। আমরা আপনার ওখান থেকে বেরোনোর পরপরই আপনি এখানে এসে ওই সব কাণ্ড কারখানা করেছেন। তা বলছি, প্রফেসরের বাড়িতে কোনো কিছু বোধহয় আপনার পছন্দ হয়নি। অবশ্যই ওনার এখানে বই ছাড়া অন্য কিছু থাকলে তারপর তো নেবেন। এসব আপনি কি বলছেন? দুই বন্ধুর বাড়ি থেকে জিনিস নিতে দ্বিধা হয়নি, তাহলে প্রফেসরের কয়েকটা বই নিতেই পারতেন। ওনার নতুন বই বেরিয়েছে, হোয়াইট ফ্লাওয়ার। অবশ্যই আপনি যদি বইয়ের মূল্য বুঝতেন। মিস্টার ব্রাউন আবার উঠে দাঁড়ালেন। তবে এবার শুধু উঠলেন না, পকেটে লুকিয়ে রাখা একটা বন্দুক বার করে সোজা ভিয়ের দিকে তাক করে দাঁড়ালেন। ঘরে উপস্থিত সবাই হতবাক। ভিয়ের ঠোঁটে হালকা হাসি, সে দিব্যি বসে আছে। এই মুহূর্তে হঠাৎ ইয়ন্তান ঘেউ ঘেউ করতে করতে ব্রাউনের উপর ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ওনার হাত থেকে বন্দুক পড়ে গেল। আর তারপরই জিমিনের ইশারায় তার দলের দুইজন লোক এসে ব্রাউনকে পাকড়াও করলো। ব্রাউন রেগে যেয়ে বলল, হতচ্ছাড়া কুকুর, তোকে আমি মেরেই ফেলবো। ভি এবার পড়ে থাকা বন্দুকটা তুলে নিয়ে উঠে দাঁড়ালো। ব্রাউনের দিকে বন্দুকটি তাক করে বলল, আপনি যাকে হতচ্ছাড়া বলছেন, ওর একটা নাম আছে, মিস্টার কিম ইয়ন্তান, ডিটেকটিভ ভি এর সহকারী। সে নামটা ভালো করে মাথায় গেঁথে নিন। তারপর বন্দুকটা ছুঁড়ে ব্রাউনের হাতে দিল। ব্রাউন ক্যাচ ধরে নিল। পুলিশের লোক একটু হালকা করে দিল যাতে সে বন্দুকটা নিতে পারে। ভি বলল, চেক করে দেখুন আপনার বন্দুকে গুলি আছে কিনা। বন্দুক পুরো খালি। ভদ্রলোকের মাথায় হাত পড়েছে। ভি বলল, এখন বন্দুকটি পুলিশের জিম্মায় দিন আর আপনার কোটের পকেটে হাত ঢোকান। ভদ্রলোক তাই করলেন। আশ্চর্য, হাত বার করতেই বন্দুকের গুলিগুলো বেরিয়ে এলো। ভদ্রলোক কিছুই বুঝতে পারছেন না। নিজে সবাইকে কালো জাদুর ভয় দেখাতে চেয়েছিলেন, আর এখন ভি ওনাকে জাদু দেখিয়ে দিয়েছে। প্রথমেই আমি আপনাদের তিনজনের সাথেই হাক করেছিলাম। সে সময় আপনার পকেটে বন্দুকটি ফেয়ে কটকা লেগেছিল, তাই সাবধানতার কারণে গুলিগুলি বন্দুক থেকে আলাদা করে দিয়েছিলাম আর কি। ভালোই করেছিলাম। কেউ কিছুই বুঝতে পারছে না, তাই এখন আমি ব্যাপারটা খোলসা করে বলি। তো আপনারা তিন বন্ধু এক সময় কোনো এক মন্দিরে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই ওই ক্রিস্টাল পাথরের মূর্তিতে আপনাদের লোভ হয়। সেখানে ওই ধরনের ছোট ছোট মূর্তি ছিল প্রচুর, তাই সেখান থেকে তিনটি সরিয়ে নিলে কেউ বুঝতেই পারবে না। তাই তিনজন যুক্তি করে তিনটি মূর্তি নিয়ে সেখান থেকে ভেঙে পড়েন। তবুও আপনাদের ভয় ছিল সব সময় মন্দিরের জিনিস চুরি করেছেন, এ মহাপাপ হতে পারে। কেটে যায় বহু বছর।
সম্প্রতি মিস্টার ব্রাউন জানতে পারে মূর্তিগুলি আসলে পুরোটাই ডায়মন্ডের তৈরি। একটাতে ওনার প্রাণ ভরে না, বাকি দুটো ওনার চাই। সেজন্য দুই বন্ধুর বাড়ি থেকে দুটি মূর্তি চুরি করে। এমনিতেই ওরা পাপ করার কারণে ভয় ছিল, তাই মূর্তি চুরি গেলেও যাতে কোনো উচ্চ বাচ্চা না করে তার জন্য পুতুল আর রক্তের চিঠি ছেড়ে দেয়, যাতে লেখা অভিশাপ। সবার প্রথম নিজের বাড়িতে নিজেই ছাই ছড়িয়ে বন্ধুদের জানায়। তারপর দিন জানালার কাঁচ ভেঙে রবার্টের বাড়িতে যেয়ে সেম কাজ করে এবং মূর্তি নিয়ে পালায়। এদিকে মিস্টার স্মিথের দরজার পাসওয়ার্ড ব্রাউন জানে, এটা স্মিথের ধারণার বাইরে। তারপর তিনজন একসাথে বসে আলোচনা করে যে তাদের পাপের কারণে দেবতার অভিশাপ লেগেছে তাদের মধ্যে। দেবতার মূর্তি দেবতা নিজেই নিয়ে গেছে। কিন্তু ছাই ছড়ানোর ব্যাপারটা দু একজন জেনে গিয়েছিল, সেখান থেকেই খবরটা আমার কাছে পৌঁছায়। আর পরদিনই আমি এখানে চলে আসি। প্রফেসরের বাড়িতে ওইসব করে ব্রাউন আমাকে বোঝাতে চেয়েছিল ওইসব কিছুই না, কারো বদমাইশি, এতে কারো কোনো মোটিভ নেই। আর এই সব ফালতু জিনিস নিয়ে আমি বেশি মাথা ঘামাবো না। কিন্তু আমি তো এই সব ব্যাপারেই মাথা ঘামাই মিস্টার। আইনের চোখে আপনারা তিনজনেই অপরাধী, কিন্তু মিস্টার ব্রাউন, আপনি যে চুরি করা জিনিস দ্বিতীয়বার চুরি করেছেন, এর জন্য আপনার আলাদা পানিশমেন্ট আছে কি না বলতে পারবো না। আপাতত এখন আপনারা যান জিমিনের সাথে, তারপর আপনাদের যার যার প্রাপ্য অনুযায়ী শাস্তি পেয়ে যাবেন। জিমিন রে, পার কর তাড়াতাড়ি এদেরকে। আমি এখন সবাইকে ফোন করে এখানে আসতে বলি। আমার মন বলছে কালকের মধ্যেই স্নোফল শুরু হবে। সিওলের স্নোর মজাই আলাদা। জিমিন আসামি নিয়ে বেরিয়ে যাওয়ার প্রায় সাথে সাথে ডোরবেল বেজে উঠল। যে দেখি ওমা, জিনু ভাইয়া, ইয়ঙ্গি ওপ্পা, হবি ওপ্পা আর জেকে এসে হাজির। তার মানে ভিও অনেক আগে থেকেই সবাইকে সেওলে আসার কথা বলেছিল। সকালের দিকে কে যেন খুব জোর আমার দরজা ধাক্কাচ্ছে। ঘুম ঘুম চোখে উঠে যেয়ে দরজা খুলতেই ভি লাফাতে লাফাতে বলল, স্নোফল শুরু হয়ে গেছে। সত্যি? গরম জামা পরে জলদি বেরিয়ে আয়। বাইরে বেরিয়ে দেখি পুরো শহরটা কিছু সময়ের মধ্যেই সাদা চাদরে ঢাকা পড়েছে। বছরের প্রথম তুষারপাত। সবাই খুব আনন্দ করছে। ভিয়ের অনুমান ঠিক হয়েছে। এই তুষারপাতে আমরা 8 জন একসাথে এবং ইয়ন্তানও আমাদের সাথে। বছরের প্রথম তুষারপাতের পুরনো কাহিনীটি সত্যি হোক বা না হোক, আমাদের মধ্যে এই ভালোবাসা সারা জীবনের জন্য অটুট থাকবে।